শতাধিক ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেয়া হলো দেশে চলমান অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সারা দেশে 144 ধারা জারি করেছে সেনাবাহিনী। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের ফ্রি ডোমেইন সাইটে ভুয়া প্রতিবেদন তৈরি করে দাবিটি প্রচার করা হয়েছে। ওদিকে থামেনি ওসমান হাদিকে নিয়ে গুজব। সংঘবদ্ধ গুজবের শিকার হচ্ছেন মির্জা আব্বাস। দর্শক, কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই, শুনুন। অন্তত 20 ডিসেম্বর রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে আবারও অস্থিতিশীল দেশ, জরুরি অবস্থার ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান সেনানিবাস থেকে। এই দাবির সাথে একটি লিঙ্ক সংযুক্ত করা হয় কমেন্ট সেকশনে। সেখানে দাবি করা হয় দেশের চলমান অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সারা দেশে 144 ধারা জারি করেছে সেনাবাহিনী। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায় দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের ফ্রি ডোমেইন সাইটে ভুয়া প্রতিবেদন তৈরি করে মিথ্যা এই দাবিটি প্রচার করা হয়েছে। ওদিকে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবিযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। সেখানে দাবি করা হয় যে মির্জা আব্বাস নাকি বলেছেন, সামান্য একজন মানুষের জন্য ভারতের হাই কমিশনে আক্রমণ করা বড় ধরনের অন্যায়। ভারতকে যদি আমরা নারাজ করি তাহলে আমাদেরই ক্ষতি, আমাদের উচিত তাদের সাথে সম্পর্ক ভালো রাখা। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ওসমান হাদি এবং ভারতীয় হাই কমিশনকে জড়িয়ে মির্জা আব্বাস এমন কোনো মন্তব্য করেননি। কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই মির্জা আব্বাস নামে এই মিথ্যা মন্তব্যটি প্রচার করা হয়েছে। এই রেশ কাটতে না কাটতে মির্জা আব্বাসকে নিয়ে ছড়িয়ে পড়ে আরেকটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয় মির্জা আব্বাস নাকি বলেছেন, ক্ষমতায় গেলে আমরা ওসমান হাদির চেয়েও যোগ্য নেতা তৈরি করব। তবে বিশ্লেষণ করে দেখা গেল এমন কোনো মন্তব্য মির্জা আব্বাস করেননি। কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি মির্জা আব্বাসের নামে প্রচার করা হয়েছে। অপতথ্য আরও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদের দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় মায়েদ বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কিভাবে জায়গা পায় হাদি। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এমন কোনো মন্তব্য তানভীর আল হাদি মায়েদ করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই দাবিটি প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল ভাইরাল হওয়া সর্বাধিক ছবি বা ভিডিওগুলো যেগুলো আপনার চোখে পড়ছে তার বেশিরভাগই ফেক। মানুষের আবেগ আর প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন পোস্টের রিচ বাড়িয়ে নিচ্ছে গুজবকারীরা। পাশাপাশি কিছু গণমাধ্যমও অপতথ্যগুলোকে এই বাস্তবতায় বিভ্রান্তি এড়াতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম আমরা, দর্শক, ধারণা পেলাম বেশ খানিকটা এই সময়ের মধ্যে কি ধরনের গুজবগুলি বেশি ছড়াচ্ছে। এবং আমরা সাধারণত এই বিষয়টি আগেও লক্ষ্য করেছি যে যখন কোনো একটি ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের গুজব ছড়ানোর একটা প্রতিযোগিতা যেন লেগে যায়। তো আমরা এই নিয়ে আলোচনায় যাব। আমাদের সাথে আগেই জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান যুক্ত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা দেখতে পাচ্ছি গুজব একটা প্যাটার্ন মোটামুটি ফলো করে এবং সেখানে দেখা যায় যে কোনো একটি ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনাটিকে কেন্দ্র করে অনেক ধরনের অপতথ্য ছড়ানোর চেষ্টা হয়। এটা আমরা যখন মাইলস্টোন ট্র্যাজেডির সময় দেখেছি, এটা আমরা খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেখেছি, এখন তারেক রহমান দেশে আসার তারিখটি যখন ঘোষণা করা হলো এরপর দেখেছি, হাদির মৃত্যুর পর, মূলত হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমরা তাকে নিয়েও নানান ধরনের গুজব দেখেছি। তো যেহেতু একটা প্যাটার্ন আছে আমরা মোটামুটি জানি, এই প্যাটার্ন ধরে গুজব প্রতিরোধের কোনো উপায় কি আছে? দেখুন, আমরা সবাই জানি যে কি কারণে গুজবগুলো ছড়াচ্ছে, কিন্তু এই কারণগুলো আসলে সেভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রচার করা হয় না বা সেই সম্পর্কে আমাদের সচেতনতাও কিন্তু নেই। এই যে সাইবার স্পেস অথবা বলুন আমাদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যে মাধ্যম অথবা এই ইউটিউব ইত্যাদি যা রয়েছে, সেখানে কিন্তু ৩টি কারণে কিন্তু এই গুজবগুলো ছড়াচ্ছে। আমরা যেটা বলি 3E, অর্থাৎ ইমোশন, যেটাকে বলি আবেগ, অর্থাৎ আবেগ আপ্লুত হয়ে অনেকে খুব দ্রুতই এগুলো ছড়িয়ে দিচ্ছে। আরেকটা বলি ইকো চেম্বার, অর্থাৎ প্রতিধ্বনি প্রকোষ্ঠ, অর্থাৎ আপনি যা শুনছেন সেটা একটা প্রতিক্রিয়া আপনাকে দিতে হবে।
আরেকটি হলো ইকোনমি, অর্থনীতি। তো এই ইকোনমি অর্থনীতি যেটা আপনি বললেন যে কিছু কিছু গোষ্ঠী আছে তারা নিজের স্বার্থের জন্য এই বিভিন্নগুলো ছড়ায়। তো মূলত এই ৩ টা কারণে কিন্তু আসলে কোনো বিষয়ে যেকোনো বিষয়ে গুজব ছড়ায়। আচ্ছা, এর পিছনে আরো অনেক কারণ থাকতে পারে ছোটখাটো। তো ফলে এই যে কারণগুলো আপনি দেখছেন, আমরা এইসব বিষয়ে আমাদের যে শিক্ষা বা অর্থাৎ সচেতনতার ব্যাপারটা যে রয়েছে, সেখানে কাজ করতে হবে। আপনি যে বললেন যে এটার পিছনে যে কারণ কিন্তু অনেক রয়েছে। আমাদের মিডিয়া লিটারেসি যেটা আমরা বলি, অর্থাৎ এই যে আ কোনটা গুজব বা কোনটা ফ্যাক্ট বা প্রপাগান্ডা, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিন্তু শিক্ষাগতভাবে আমরা জানি না। অর্থাৎ আমাদের যে বদ্ধমূল যে ধারণা রয়েছে, সেখান থেকে আমরা গুজবগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনি যে প্রসঙ্গগুলো টানলেন, যে সাম্প্রতিক যে বিষয়গুলো এসেছে, যেমন ধরেন ৫ আগস্টের পরে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা তৈরি হয়েছে, একেবারে একটা নেতিবাচক সম্পর্কে তলানিতে পড়তেছে। ফলে এই সম্পর্কগুলোকে নিয়ে কিন্তু হাজার রকমের গুজব ছড়াচ্ছে। তারেক জিয়া আসছেন ২৫ তারিখে। তো ফলে এটা নিয়েও ছড়াচ্ছে। এখন রাজনীতি, অর্থনীতি বলুন, অথবা এই যে এর বাইরেও যে সামাজিক, সাংস্কৃতিক অথবা ধর্মীয় কিছু ব্যাপার রয়েছে যেগুলো বেশি সেনসিটিভ, সেগুলো নিয়ে কিন্তু এই গুজবটা বেশি বেশি ছড়াচ্ছে। এটার পেছনে আরো আসল কারণও থাকতে পারে, যে যেমন ধরেন প্রকৃত তথ্যটা আমরা পাচ্ছি না খুব দ্রুতই, সহসাই। আপনি যদি প্রকৃত তথ্যটা খুব সহসাই পেয়ে যান, তাহলে এই গুজব ছড়ানোর ক্ষেত্রে সেটা একটা বড় ধরনের, মানে রেস্ট্রিক্ট করার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করে। তো ফলে কোন একটা প্রতিষ্ঠান যার বিরুদ্ধে গুজবটা ছড়াচ্ছে, সেটা যদি কোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কোনো একটা প্রতিষ্ঠান না হয়, তারা তো এই ধরনের ইয়েটা করতে পারে না। ফলে সরকারি প্রতিষ্ঠানের বিপরীতেও আমরা দেখেছি যে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। ফলে এখন এই বর্তমান যুগে যেটা হয়েছে, সাইবার স্পেসের যুগে আমরা বলি সাইবার ওয়ার এক ধরনের রয়েছে। আপনি অর্থাৎ আপনাকে এই গুজবের বিরুদ্ধে এটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে আরো শক্তিশালী হতে হবে সাইবারের দিক থেকে। আপনি যদি একটা প্রতিষ্ঠান হন, একটা পার্টি হন, একটা রাষ্ট্র যদি হন, রাষ্ট্রের দিক থেকে কিন্তু এই ব্যাপারগুলো রয়েছে। দেখেন, আমাদের এই যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে ভারত বাংলাদেশ, অথবা ভারতের সাথে চায়না, অথবা ভারতের সাথে মায়ানমার, এই বিষয় নিয়ে যে যতগুলো গুজব ছড়াচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে এই গুজবগুলো দেশের মধ্যে থেকে একটা গোষ্ঠী ছড়াচ্ছে, আবার ওই দেশের গোষ্ঠীও ছড়াচ্ছে, আবার তৃতীয় পক্ষ এই দুটো দেশের বাইরে গিয়ে একটা বড় অংশ সেটা গুজব ছড়াচ্ছে। ফলে এই গুজবের যে মাত্রা, অর্থাৎ ছড়ানোর মাত্রা, সেটা কিন্তু আমরা বলি বহুমাত্রিক। ফলে এই বহুমাত্রিক ব্যাপারটাকে নিয়ে কাজ করতে হবে একসাথে, সাইমালটেনিয়াসলি। আমি শুধু দেশের কথা ভাবলাম, দেশে আমাদের যে যারা রয়েছে স্বাভাবিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, মেটা, আমাদের ফেসবুক অথবা ইউটিউবের যে প্রতিষ্ঠান, তাদেরকে আমরা শক্তিশালী করলাম বা ফ্যাক্ট চেকিং এর ব্যাপার শক্তিশালী করলাম, তাতে কিন্তু এটা দমে যাবে না। ফলে একটা সামগ্রিক বিষয় রয়েছে দেশে, পারস্পরিক, অর্থাৎ দেশের বাইরে, সবকিছু মিলে। এবং এটা খুব অত্যন্ত কঠিন বিষয় আমি মনে করি। জি, কিছু বিষয় আপনি লিটারেসির কথা বলছিলেন, ইন্টারনেট লিটারেসি তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিঃসন্দেহে রয়েছে। এবং আমরা যেটি আমি কথাটা তুলতে চেয়েছিলাম, যে যখন কোনো একটা ঘটনা ঘটে, যেমন একটা বড় ভূমিকম্পের পর আমরা কিন্তু ভূমিকম্প নিয়েও অনেকগুলো গুজব ছড়াতে দেখেছি। এখন ভূমিকম্প তো ম্যানমেড কোনো বিষয় না, এটা প্রাকৃতিকভাবে ঘটেছে একটা দুর্ঘটনা। এটাকে নিয়ে গুজব ছড়িয়েও যে ভিউ বিজনেস করা যেতে পারে, এটাও নিশ্চয়ই অনেকে ভেবেছেন, এজন্যই তো তারা করেছেন। পাশাপাশি আমাদের নানান অনিয়ম এটার মাধ্যমে তুলে ধরা, বিল্ডিং কোড মানা হচ্ছে না, রাজুকের নিয়ম মানা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি তুলে ধরে কিছু কথা ছড়ানো, এগুলোর সাথে আসলে প্রোপাগান্ডার একটা সম্পর্ক তো থাকতেই পারে। কখনো মানে যখন কোনো একটা ঘটনা ঘটছে, তখন সেই বিষয়ক যে কোনো খবরকে যে বিশ্বাস করা যাবে না, এই সচেতনতার জায়গাটাতে কতখানি আসলে আমরা পৌঁছাতে পেরেছি, বা এটাকে অ্যাড্রেস করা কতটুকু জরুরি? দেখুন, এই গুজব নিয়ে তো আমার জানার মতে আপনারা একাধিক কাজ করছেন, আরো দুই একটা টেলিভিশন কাজ করতে পারে। ফলে এই যে আপনারা যারা মিডিয়া আছেন, অথবা নিউজ পেপার, ইলেকট্রনিক মিডিয়া, তারা কিন্তু এই বিষয়টাকে ওইভাবে সামনে নিয়ে আসেন আপনাদের মতো। কিন্তু এটা বাস্তবতা যে আমাদের এই যে এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, সবাই আমরা যে কোনো মুহূর্তে ইন্টারনেটে কানেকশন দিয়ে যে কোনো ইনফরমেশন পাচ্ছি। তো ফলে যেটা হয়েছে, এবং কতগুলো এআই টুল আবিষ্কার হয়েছে, যে যার মাধ্যমে ব্যক্তিগত প্রচেষ্টায় খুব কম সময়ে এই ধরনের গুজব ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। ফলে একটা গোষ্ঠী, আপনি একটু আগে যারা বললেন, যারা ওই সহজভাবে খুব দ্রুত যে টাকা অবৈধভাবে
ইল মোটিভ নিয়ে টাকা ইনকাম করার ক্ষেত্রে যেটা কাজ করে, সেটা যে কোনো ধরনের কার্ড বানিয়ে বা একটা মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে পারছে খুব দ্রুত, কারণ তার সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, ইউটিউব রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এটা হচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমি বলবো গোষ্ঠীগত বা কোনো একটা গোষ্ঠী, বিশেষ গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে এই কাজটা করছে, এটাও অনেকটা ক্ষেত্রে ট্রু। কিন্তু এই ছোটখাটো গুজবের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ধরেন ভূমিকম্পের ক্ষেত্রে, তো সেখানে তো কোনো ধরনের গোষ্ঠী ওই ধরনের গোষ্ঠী থাকার কথা নয়। ফলে এটা ব্যক্তিগত প্রচেষ্টায় এটা হচ্ছে অবশ্যই। জি, আসবো এবং সমাধানের জায়গাটা নিয়েও একটু আপনার সাথে নিশ্চয়ই আলোচনা করতে চাইবো। আমরা কথা বলছিলাম বিরতির আগে গুজব এবং গুজব প্রতিরোধের প্রসঙ্গে। এখানে একটা ঘটনা যেটা ঘটেছে গতকালকে, যে মেয়েটাকে রাষ্ট্রীয়ভাবে একটা চিঠি দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে নোটিফাই করা হয় কোনো একটা কন্টেন্ট সরানোর জন্য বা এই ধরনের ঘটনা ঘটেছে এর আগেও, কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা চিঠি দেয়া এই বিষয়টি এইবারই প্রথম ঘটলো। আপনার কাছে কি মনে হয় যে যেহেতু ফেসবুক, ইউটিউব এবং টিকটক এই তিনটা প্ল্যাটফর্মেই সবচাইতে বেশি গুজব ছড়াতে আমরা দেখছি, আপনার কি মনে হয় যে মেটা কি ধরনের পদক্ষেপ নিতে পারে? দেখুন, আমাদের যে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যারা রয়েছে, আপনি যেটা উল্লেখ করেন, তাদের নিজস্ব কিন্তু পলিসি রয়েছে এবং তাদের পলিসিগুলো তারা অনেক সময় রিফর্ম করে। আমি যতদূর জানি বিভিন্ন দেশের রিকোয়েস্ট করলে সেগুলো তারা অনেকটা রিফর্ম করে। তো সেদিক থেকে বলবো যে একটা পদক্ষেপ তো নিয়েছে অবশ্যই। আমাদের দেশে আমরা যে রিউমার গুলো ছড়াচ্ছে এবং আমরা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো তো আমরা দেখছি। তো সেই ব্যাপারে রাষ্ট্রের দিক থেকে যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় এবং সে পদক্ষেপে তারা কতটা সাড়া দিতে পারে, সেটাই দেখবার বিষয়। দেখুন, এই ধরনের পদক্ষেপ কিন্তু উন্নত দেশগুলো নেয়। সব ধরনের দেশগুলোই নেয়। তাদের যদি এই ধরনের সামাজিক অর্থনৈতিক বিষয়গুলোতে সমস্যায় তারা পড়ে, তখন নিতেই পারে। এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কোম্পানি রয়েছে, ফেসবুক, ইউটিউব, দেখেন তারা কিন্তু বাংলাদেশের এই যে গুজব ছড়াচ্ছে অথবা অপতথ্য বা বিভ্রান্তিমূলক তথ্য বা ভুল তথ্য, সেগুলো মনিটরিং এর ক্ষেত্রে একটা সেল তারা করতে পারে। সেজন্য গভর্নমেন্ট কিন্তু সেই দিক থেকে তাদেরকে একটা সহযোগিতা বা এই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সেটা অনেক দেশে হয়। তো সেটা করা দরকার। আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং এটা ভালো উদ্যোগ এবং এটা যেন খুব সাকসেসফুল হয়, সেই দিক থেকেই মানে আমাদের সরকার আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। দেখেন, জি, এই জি অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু বিষয়ে আপনার সাথে আলোচনা করছিলাম, আপনার মন্তব্য শুনছিলাম। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।